দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে টানা 10 দিনের ছুটি শুরু হয়েছে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামে ফিরছেন কর্মজীবী মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে বেড়েছে যাত্রী চাপ। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রায় 23 কিলোমিটার এলাকায় যানবাহন চলছে ধীর গতিতে। গতরাত থেকে যমুনা সেতু টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। এতে উত্তরাঞ্চলের হাজারো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। চালক ও যাত্রীরা জানান, ভোরে টাঙ্গাইলের নগর জালফুই বাইপাস থেকে যানজট পেয়েছেন তারা। এলেঙ্গা পর্যন্ত 13 কিলোমিটার সড়ক অতিক্রম করতে 2.5 ঘন্টার বেশি সময় লেগেছে। যানজট এড়াতে কাজ করছে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাভারের পর নবীনগর চন্দ্রা মহাসড়কেও যানজট রয়েছে। এই সড়কের অবস্থা জানাতে আশুলিয়ার বাইপাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম.এ. হালিম। হালিম, নবীনগর চন্দ্রা সড়কে যান চলাচলের অবস্থা কি? ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচলের পরিস্থিতি কেমন? হ্যাঁ সুমনা, আমি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে ছিলাম একটু আগে। সেখানে আমরা দেখতে পেয়েছি যারা গতকাল, এবং আপনাকে জানিয়ে রাখি, শিল্প অধ্যুষিত এলাকায় গতকালকে দুপুরের পর ছুটি হওয়ার পর থেকে কিন্তু এই কালকে যানজটটি সৃষ্টি হয়, এবং মূলত এই যানজট সৃষ্টি হওয়ার পিছনে যেটা আমরা বারবার বলে এই এলাকায় যারা বসবাস করে তারা যেমনটি বলছিলেন যে আসলে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে কাজটি হচ্ছে সেই কাজের কারণে কিন্তু এখানে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাস থেকে শ্রীপুর পর্যন্ত সেখানে কিন্তু রাস্তা শুরু হয়ে গিয়েছে, এবং যার কারণে সেখানে কিন্তু পরিবহনগুলো থেমে থাকে। এবং সেই সাথে যেটি আব্দুল্লাহপুর বাইপাইল হয়ে যে রাস্তাটি হয়েছে সেখানে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হয়েছে। সেখানে মূলত আমরা বলতে পারি সেই সড়কটি একেবারে অচল হয়ে পড়েছে। সেখান থেকে সড়কটি একেবারে অচল হয়ে পড়েছে, সেখান থেকে যানবাহন চলাচল মুশকিল হয়ে পড়েছে। এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি সেই সাথে সেনা বাহিনী এবং অতিরিক্ত পুলিশ সদস্য বাইরের বিভিন্ন স্থান থেকে এখানে মোতায়েন করা হয়েছে, যার ফলে কিন্তু আমরা দেখতে গতকাল দুপুরের পর সৃষ্টি হয়েছে সেই যানজটটি কিন্তু আজকে সকালের দিকে কিন্তু অনেকটাই কম। এবং মূল কারণ হচ্ছে যেটি আমরা বারবার যেটি সবসময় সব ঈদে দেখেছি, যেটি যেটি চন্দ্রাতে যে রাস্তাটি আছে সেখানে ফ্লাইওভার পার হওয়ার পরে সেখানে সরু রাস্তা, সেখানে যানবাহনগুলো পার হওয়ার না হওয়ার কারণে কিন্তু এই যানজটটি কিন্তু মূলত বাইপাইল পর্যন্ত চলে আসে, এবং তারপরে এই আস্তে আস্তে কেটে গেছে। এখন আগে যদি আপনাকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটি এখানে কিন্তু নবীনগরের মোড় থেকে মোড় পার হওয়ার পর এখানে কিন্তু এখন তুমুল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কিন্তু যারা ঘরমুখ যারা যাত্রী তারা কিন্তু অনেকটাই ভুগছে। এবং সেই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মহাসড়কে এখন পরিবহন সংকট, সেই সংকটটির কারণে কিন্তু অনেকেই কিন্তু এখন যে যার মতো এখানে ট্রাকে করে এবং মোটরসাইকেল যুগে তারা তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছেন। তো সুমনা, এই ছিল আমার কাছ থেকে এই সড়কের চিত্র। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম.এ. হালিম। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রায় 20 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানবাহন চলছে। এই সড়কের চিত্র জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, উত্তরবঙ্গমুখী যানবাহন চলাচলের অবস্থা কি আর জনভোগান্তি কেমন দেখছেন? আমাদের বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে। তো মহাসড়কের যে চিত্রটি দেখেছেন, সকাল থেকেই ভোর থেকে 9টা পর্যন্ত যে গাড়ির যানজট ছিল 23 কিলোমিটারের, 65 কিলোমিটারের মধ্যে 23 কিলোমিটারের যানজট ছিল। এছাড়া যানজট নিরসনের জন্য আইন শৃঙ্খলার 600 শতাধিক টিম কাজ করছে। তার পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং কি যে আরেকটি বিশেষ বিষয় রয়েছে সেটি হচ্ছে ডাকাত আতঙ্ক। সেই ডাকাত আতঙ্কের জন্য একাধিক টিম রাতের বেলায় টহল টিম র্যাবের কাজ করছে। এছাড়া আমি সকাল ভোর থেকে যে চিত্রটি মহাসড়কে দেখেছি যে এই 65 কিলোমিটারের মধ্যে চন্দ্রার ওই পাশ থেকে গাজীপুরের ওই পাশ থেকে শুরু করে বঙ্গবন্ধু যমুনা সেতু পর্যন্ত যে গাড়ির ধীরগতি এবং কি মানুষের, সাধারণ শিশু এবং কি বৃদ্ধদের যে ভোগান্তি ছিল সেই ভোগান্তির চিত্র আমি ভোর থেকে দেখেছি। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোগান্তি কিছুটা কমেছে। আমি ইতিমধ্যেই এখন যে জায়গাটায় যে অবস্থান করছি সেই জায়গাটি থেকে একদম যমুনা সেতু পর্যন্ত, রিং রোড পর্যন্ত গাড়ির দীর্ঘ
চাপ রয়েছে, কিন্তু কোথাও যানজট নেই। হয়তো বিকাল বেলা বাড়ার সাথে সাথে বিকেলের দিকে হয়তো কিছুটা চাপ হতে পারে। এই বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপারের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে মাঠে পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ এবং কি র্যাবের একাধিক টিম এবং কি সেনাবাহিনীর টহলও জোরদার আছে। এছাড়া আমি আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, 65 কিলোমিটারের মধ্যে ডাকাত আতঙ্ক এবং কি একটি ছোটখাটো দুর্ঘটনা ছাড়া এমনি যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া সুমন, আপনাকে ধন্যবাদ। স্বজনদের সাথে ঈদ উদযাপনে ট্রেনে রাজধানী ছাড়ছে কর্মজীবী মানুষ। বৃহস্পতিবার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে যাত্রীদের ভিড়। অনলাইনে টিকিট কেটে আবার কেউ স্ট্যান্ডিং টিকিট কেটে যাচ্ছেন গ্রামের বাড়ি। বিনা টিকিটে যাত্রী ভ্রমণের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেকেই টিকিট ছাড়াই যাচ্ছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সময়সূচি ঠিক রাখতে 9টি আন্তনগর ট্রেনের বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি বাতিল করা হয়েছে। কমলাপুর স্টেশনের ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, প্রতিদিন 62টি রেগুলার এবং একটি স্পেশাল সহ মোট 63টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। রাজধানীতে বেড়েছে কোরবানির পশু বিক্রি। মিরপুরের কচুক্ষেতের অস্থায়ী কোরবানির পশুর হাটে আছেন সহকর্মী নূর আলম। তার কাছে জানবো কোরবানির পশু বিক্রির তথ্য। নূর আলম, কচুক্ষেত হাটে কোরবানির পশু সরবরাহ কেমন দেখছেন? কোন ধরনের গরু বেশি বিক্রি হচ্ছে? বিস্তারিত জানাবেন। সুমনা, আমরা কিন্তু সকাল থেকেই যে কোরবানির রাজধানীতে যে আপনি জানেন যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট 21টি হাট রয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অর্থাৎ আমরা যেই স্থানটিতে রয়েছি সেখানে কিন্তু 13টি হাট নির্ধারণ করা হয়েছে এবং এই 13টির মধ্যে অন্যতম হচ্ছে রাজধানীর এই কচুক্ষেত যে বাজার রয়েছে সেই কচুক্ষেত বাজার। এবং এখানে আমরা দেখেছি যে আসলে যারা সরবরাহ কিন্তু আমরা যে কয়টি হাট আমরা ঘুরেছি এবং সংবাদ সংগ্রহ করেছি, সরবরাহের কিন্তু কোনো ঘাটতি আমরা দেখছি না। পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আসলে যেহেতু জানেন যে এবার আমরা যেটা দেখছি আসলে বাজারে একটু ক্রেতার সংখ্যা কম এবং বিক্রেতার একটা বিষয় বলছে যে মাঝারি আকারের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো একটু বেশি বিক্রি হচ্ছে। যেমন বড় ধরনের যে গরুগুলো সেই গরুগুলো কিন্তু 2 লাখ টাকার উপরে, অর্থাৎ একটি পরিবার যখন কোরবানি দেবে তখন তার সাধ্যের বাইরে। সেজন্য মাঝারি আকারের এবং ছোট গরু একজন তারাই কিন্তু এগুলো কিন্তু তারা কিনে নিচ্ছে। অদ্যতি এখন যেহেতু আর একদিন বাকি কোরবানি, সেহেতু এখনো পর্যন্ত আমরা দেখছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাজারেই আমরা দেখেছি, এই হাটটিতে দেখেছি এখনো পর্যন্ত কিন্তু মানুষ যে ট্রাকে করেই কিন্তু এখনো কিন্তু গরু ঘুরছে এবং যে যার মতো পছন্দের জন্য যে তার পশুগুলোকে কিনে নিয়ে যাচ্ছে। তবে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু থাকে প্রতিবারের মতো, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। হয়তো যে যেভাবে কিনতে পারছে সেভাবেই কিন্তু তার যে পছন্দের সেই পশুটি কিন্তু আসলে নিয়েই কিন্তু সেই গন্তব্যে তার বাড়িতে যাচ্ছে। এবং এখানে আমরা যেটা দেখেছি যে আপনি জানেন যে এবার যে 21টি হাট বসেছে 2 সিটি কর্পোরেশনের মধ্যে, এর মধ্যে কিন্তু আমরা দেখেছি এই হাটটিও রয়েছে এবং এখানে আমরা দেখেছি মূল হাট থেকেই কিন্তু যে বিষয়টা আমরা দেখেছি যে মূল হাট থেকে কিন্তু সড়কেও পৌঁছে গেছে এই যে গরু। এ থেকে বোঝা যাচ্ছে যে সরবরাহের কোনো ঘাটতি নেই। তবে এখনো যে দাম, সে দামটা কিন্তু অনেকে এখনো গরু ধরে রেখেছে, হয়তো বা তারা সামনে আরো দাম বেশি পাবে। সুমনা, এই ছিল আমার কাছ থেকে কচুক্ষেত বাজারে কোরবানির গরু হাটের সর্বশেষ খবর। সুমনা, ধন্যবাদ নূর আলম। পবিত্র হজ আজ আরাফাতের ময়দানে সমবেত হতে শুরু করেছেন মুসল্লিরা। জোহর নামাজের আগেই সেখানে হাজির হবেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 15 লাখ মুসল্লি। হজের 3টি ফরজের একটি আরাফাতের ময়দানে অবস্থান। এটি হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। সারা বিশ্ব থেকে যাওয়া নানা ভাষার নানা বর্ণের মুসলমানরা আরাফাতের ময়দানে সারাদিন অবস্থান করবেন। খুতবার পর আল্লাহর জিকির আজকার ও প্রার্থনায় মগ্ন থাকবেন তারা। জোহর ও আসর নামাজ একই সঙ্গে আদায় করবেন। আরাফাতের ময়দানে খুতবা দেবেন সৌদি আরবের শুরা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও মসজিদুল হারামের খতিব ফদিলাতুস শাইখ সালেহ বিন হুমাইদ। আরাফাতের খুতবা এবার বাংলা সহ 34টি ভাষায় সম্প্রচার করা হবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।